গল্পের নাম বোবা সানাই। গল্পটি লিখেছেন মহুয়া সমাদ্দার। মিলনদ্বীপ অনুষ্ঠান বাড়িটা সানাইয়ের আওয়াজে মুখর হয়ে উঠেছে। ম্যাজেন্টা রঙের বেনারসি পরে বসে থাকা অহনার মনে সানাইয়ের সুর যেন জলপ্রপাতের মতো বয়ে যাচ্ছিল। বুকের মধ্যে একটা ভালো লাগার অনুভূতি যেন ভালোবাসার প্রলেপ লাগাচ্ছিল তার বুকের ক্ষতে। বর এসেছে, বর এসেছে। রব উঠতেই প্রায় সবাই ছুটেছে নিচে বরকে দেখতে। আসলে একটা ডিভোর্সি মেয়ের আদপে কেমন বর জুটতে পারে সেটা নিয়ে প্রায় সকলেরই কৌতূহলের যেন শেষ নেই। অবাক লাগে অহনার। আজও এই 21st সেঞ্চুরিতে মধ্যবিত্ত সমাজের মেয়েদের ছবিটা একই রয়ে গেছে, কিছুমাত্র বদলায়নি। ছেঁড়া ছেঁড়া স্মৃতি জড়ো হচ্ছে অহনার মনে। মাত্র এই যেন কয়েকটা দিন আগের কথা, যদিও মাঝে 10টা বছর চলে গেছে। সেদিনও সানাই বেজেছিল, সেদিনও বেনারসি চন্দনে সেজেছিল অহনা। মা বাবার পছন্দের ছেলে সৌম্যদীপ এসেছিল। সৌম্যদীপ একটি ব্যাংকে চাকরি করত। অহনা তখন সবেমাত্র গ্রাজুয়েশন করে মাস্টার্সে ভর্তি হয়েছে। না, নিজের পায়ে না দাঁড়িয়ে বিয়ের বিন্দুমাত্র ইচ্ছেও ছিল না ওর। কিন্তু অহনার মাসিরা অহনার বিয়ে নিয়ে ওর মায়ের চাইতেও বেশি চিন্তিত ছিল। প্রায় নিরক্ষর পরিবারের অহনা একমাত্র মেয়ে, যে কিনা জুওলজি অনার্স নিয়ে কলেজে এবং ইউনিভার্সিটির মুখ দেখেছে। যদিও অহনার মা মীরা দেবী তার বোনেদের চাইতে অনেক বেশি সংস্কৃত মনস্ক, কিন্তু বোনেদের ইচ্ছার বিরুদ্ধে যাওয়ার মতো উদার মানসিকতা মোটেও ছিল না তার। বিয়ের আগে অহনা তার মায়ের হাতে পায়ে ধরে কেঁদেছিল। অন্তত আর 2 বছর সময় চেয়েছিল, কিন্তু না, সময় সে পায়নি। মা ওকে আশ্বস্ত করেছিল যে বিয়ের পরে অহনার চেয়ে 12 বছরের বড় সৌম্যদীপকে পড়াবে। নিরুপায় হয়ে মেনে নিয়েছিল, বিশ্বাস করেছিল অহনা। বিয়ের পর শ্বশুরবাড়িতে গিয়ে সে দেখল 2 ননদের 3টি বাচ্চা ও শ্বশুরবাড়িতেই থাকে সারাদিন। বিকেলবেলা থেকে বাড়ির সবসময়ের কাজের বউ লক্ষ্মী পাড়ার আরও কয়েকজন কাজের বউ নিয়ে দারুণ জোরে টিভি চালিয়ে সৌম্যদীপদের ডাইনিংয়েই হোম থিয়েটারের মজা নেয়। লক্ষ্মী তার স্বামীর সঙ্গে থাকে না, এক মেয়েকে আর এক ছেলেকে 2 বাড়িতে কাজে লাগিয়ে দিয়ে এখানে নিজে আছে। মনের মধ্যে একটা চোরা অস্বস্তি হচ্ছিল কেমন যেন। ছুটির দিনে নতুন বউয়ের সঙ্গে কোথায় একটু আনন্দ ফুর্তি করবে তা নয়, ছুটির দিনে 2 ননদের কোনো একজনের বাড়িতে নিয়ম করে অহনাকে পাঠাতে শুরু করলো অহনার শাশুড়ি এবং সৌম্যদীপ। অথচ সামনেই অহনার MSc ফার্স্ট ইয়ার এক্সাম। রাতের বিছানায় সৌম্যদীপের কোনো চাহিদাই নেই অহনার কাছে। মাঝে দিন 6 জন্য বাপের বাড়ি গেছিল অহনা। একা একা যাওয়া আসার অভ্যাস তার ছিল বইকি। বিয়ের পর তখনও তেমন শীত পড়েনি বলে লেপ বের করা হয়নি, কিন্তু যেদিন বাপের বাড়ি এলো সেদিন থেকে হঠাৎই আসা উত্তরে হাওয়ায় জাঁকিয়ে ঠান্ডা পড়ে গেল। ফিরে এসে দেখলো বিয়েতে বাবার দেওয়া নতুন লেপ বের করা হয়েছে এবং তাতে চাপ চাপ রক্তের দাগ, ঠিক পিরিয়ডের আগের দাগের মতো। সৌম্যদীপের কাছ থেকে সে কোনো সদুত্তর পায়নি। শাশুড়ির তো সেই কবেই মেনোপজ হয়ে গেছে। তবে কি আমি যা ভাবছি তাই? প্রথম খটকা মনে লেগেছিল অহনার। তারপর একদিন রাত 3:30 নাগাদ বাথরুমের বন্ধ দরজায় ধাক্কা দিতে দিতে সৌম্যদীপ আর লক্ষ্মী একসাথে বের হলো। বেরিয়ে সৌম্যদীপ চুপচাপ শুতে চলে গেল, যেন কিছুই ঘটেনি। অহনা সারা রাত 2 চোখের পাতা এক করতে পারেনি। সকালে উঠে শাশুড়িকে জিজ্ঞেস করেছিল, মা, আমার জীবনটা নষ্ট হতে দিলেন কেন? আপনার ছেলে না হয় পুরুষ মানুষ, মেয়েদের যন্ত্রণা বুঝবে না, কিন্তু আপনি তো একটা মেয়ে, আপনার নিজেরও তো 2টো মেয়ে আছে, তবুও কেন মা? শাশুড়ি অহনাকে অবাক করে দিয়ে বলেছিল, এতে জীবন নষ্টের আছেটা কি? কত ছেলেরা তো ঘরে বউ রেখে বাইরে গিয়ে কত কিছু করে আসে, আমার সৌম্য তো বাইরে যায় না। আর অহনা হাসবে না কাঁদবে ঠিক বুঝতে পারছিল না। আর সে থাকেনি সেখানে, এক কাপড়েই ফিরে এসেছিল বাবার কাছে। প্রথম বাবা অহনাকে মেনে নিতে পারল। কিছুদিন পর থেকে যখন পাড়া প্রতিবেশীদের জ্বালা ধরানো কথা শুনছিল বাবা মা, দুজনের মধ্যে আর কেউ আর সহ্য করতে পারছিল না তাকে। যে মা সকালে উঠে অহনা কি খাবে সেই নিয়ে চিন্তায় অস্থির হয়ে পড়ত, সেই মা সকালে উঠে ইচ্ছে করে আগে ঠাকুর ঘরে ঢুকে যায়। অহনা সকাল থেকে পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতো বলে আর রান্নাঘরে ঢোকার সময় পেত না।
কোনোদিন আগের রাতের বাসি দুটি রুটি কিংবা কোনোদিন পান্তা ভাত খেয়ে ইউনিভার্সিটি যেত। কষ্ট হতো খিদেতে, ভীষণ ভীষণ কষ্ট। বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যার অন্ধকার ছুঁয়ে ফেলতো গোটা পাড়াকে। অহনা দেখত টেবিলে ঢাকা দেওয়া আছে ভীষণ ঠান্ডায় বরফের মতো কনকনে ঠান্ডা ভাত। আগে হলে যে ভাত খাওয়ার কথা কল্পনাও করতে পারত না, তখন সেই ভাতই অহনা গোগ্রাসে খেত। মা বাবা ভালো করে কথা পর্যন্ত বলতো না। তখন এখনকার মতো মোবাইল না থাকায় ল্যান্ডফোনেই মাসিরা ফোন করত, আর মায়ের মাথাটা চিবিয়ে চিবিয়ে খেত, যাতে বিয়ে হওয়া মেয়ের যে কোনো মূল্যেই হোক শ্বশুরবাড়ি ফিরে যায়। অহনা ফেরেনি ওখানে, আর দাঁতে দাঁত চেপে সহ্য করেছে সব যন্ত্রণা। শ্বশুরবাড়িতে ও যেমন কোনো সম্মান পায়নি, শ্বশুরবাড়ি থেকে ফিরে এসেও সে সম্মান পায়নি এক বিন্দুও। যেন অসম্মানটাই ওর প্রাপ্য। এভাবেই কোনো ক্রমে এমএসসি শেষ করেই চাকরি খুঁজতে থাকে মরিয়া হয়ে, আর সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিতে থাকে ও। একটা স্কুলে কিছুদিনের জন্য পার্ট টাইম টিচিংয়ের কাজ শুরু করে, তার মধ্যেই ডিভোর্সের কাজ সম্পন্ন করে সে। বছর দুয়েকের চেষ্টায় সে দক্ষিণ কলকাতার একটা মহিলা পরিচালিত থানায় সাব ইন্সপেক্টরের চাকরি পায়। মেয়ে ছেলে হয়ে চোর ডাকাত ধরে বেড়াবে, লোকে বলবে কি, ইত্যাদি ইত্যাদি অনেক রকম অদ্ভুত কথার জাল বুনত অহনার মা মাসিরা। কিন্তু অহনা এবারে আর পড়ে পড়ে মার খাওয়া ভালো মানুষ আর নেই যেন। কি যেন একটা অদ্ভুত চেঞ্জ ঘটে গেছিল তার মানসিকতায়। বিয়ে শব্দটা যেন চক্ষুশূল হয়ে দাঁড়ালো। কোনো ছেলে যদি প্রেম নিয়ে বলতে আসতো, তো তার সাথে বন্ধুত্বটুকু আর রাখতো না সে। মোটামুটি দিনের বেলাতেই ডিউটি পড়তো তার, টুকটাক ফেসবুকও করতো সে। হঠাৎই একদিন একটা মেসেজ ঢুকলো মেসেঞ্জারে, অহনা, আমি সুগত। আমি কি আমার সেই হারিয়ে যাওয়া অহনাকেই মেসেজ পাঠালাম? তখনকার দুদিকে বিনুনি অহনার সাথে এই হওনার যদিও কোনো মিল নেই, কিন্তু চোখ দুটো আমায় বলছে এই সেই আমার হারিয়ে ফেলা অহনা। উত্তর দিস প্লিজ, অপেক্ষায় রইলাম। কিন্তু অহনা অবাক হয়ে শুধু ঘুরিয়ে ফিরিয়ে সুগতর প্রোফাইলটা দেখছিল। সুগত একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। মুখের আদলটা সেই একই রকম মায়াবী আছে, শুধু বয়সে পুরুষত্ব এসেছে। সেই সুগত, সেই সুগত, সেই সেই যে আম গাছে উঠে পড়েছিল গাছে না উঠতে জানা সত্ত্বেও, শুধুমাত্র অহনা বলেছিল বলে। তখন ক্লাস 9-এ পড়তো অহনারা। সুগতর বাবা ওদের গ্রামের বিডিও হয়ে এসেছিল। গ্রামে কোনো ইংলিশ মিডিয়াম স্কুল না থাকায় অহনাদের স্কুলে ভর্তি করে দিয়েছিল সুগতকে। সুগতর সাথে অহনার বন্ধুত্বটা কেমন যেন অন্য রকমের ছিল। ক্লাসের ফার্স্ট গার্ল অহনাকে এর আগে কেউ টেক্কা দিতে পারেনি, কিন্তু আইসিএসসি বোর্ড থেকে আসা ছোট্টবেলায় মা হারানো সুগতর কাছে ব্যাপারটা ততটাও কঠিন ছিল না। কিন্তু না, ইচ্ছে করেই ম্যাথসে 5 নাম্বার ছেড়ে এসেছিল সুগত। ম্যাথ ছিল শেষ দিন। আগের পরীক্ষার সব উত্তর দুজনে একসাথে মিলিয়ে দেখে সুগত বুঝতে পেরেছিল হয়তো 2-1 নম্বরের জন্য অহনা কম পেলেও পেতে পারে। তাই ইচ্ছে করেই অহনাকে ফার্স্ট বানিয়ে দিল। অহনা মোটেও বুঝতে পারেনি ব্যাপারটা। কিন্তু উচ্চ মাধ্যমিকের পরপরই সুগতকে চলে যেতে হলো কলকাতায় বাবা ট্রান্সফারের কারণে। ব্যাস, তারপর থেকে আর কখনো দেখা হয়নি ওদের। প্রথম দিকে মাঝে মধ্যে মনে পড়তো সুগতকে, খুব মিস করতো ওকে। কিন্তু ধীরে ধীরে সুগত নামটাও মনের অবচেতনে হারিয়ে গেছিল কবে যেন। আজ এতদিন বাদে খুঁজে পেয়ে ভীষণ আনন্দ হয়েছিল অহনার। কত কত কথা জমে যেছিল দুজনের, সে কল্পনাতীত। অহনা যেন এতগুলো বছর পর বেঁচে থাকার একটু অক্সিজেন পেল। কি যে এক শান্তি, কি যে এক ভালো লাগা। কথায় কথায় একদিন অহনা জিজ্ঞেস করেই ফেলল, এই সু, তোর বউ কোন ডিপার্টমেন্টে আছে রে? সেদিন রাতে কোনো উত্তর দেয়নি সুগত। ভীষণ উত্তেজনায় সারাটা রাত অহনা ঘুমাতেই পারেনি। শুধু মনে হচ্ছিল যদি সুগত বলে বিবাহিত, কিভাবে সহ্য করবে সে? আজ এত বছর পর মরে যাওয়া মনটা আবারও বেঁচে ওঠার, বেঁচে থাকার স্বপ্ন দেখেছে। যদি ওর জীবন থেকে এটুকু সুখও হারিয়ে যায়। পরের দিন সারা দিন অফলাইনে ছিল সুগত। অফিসে গিয়ে একটা কাজও কনসেন্ট্রেট করতে পারেনি অহনা। বারবার শুধু নেট অন করে হোয়াটসঅ্যাপ সার্চ করেছে, যদি উত্তর পাঠায় সুগত। অস্মিতাদি মানে অহনার ওদের থানার ওসি জিজ্ঞেস করেই ফেলল, কিরে অহনা, প্রেম করছিস নাকি? কিন্তু না,
সুগত একেবারে রাতে মেসেজ করেছিল অহনাকে, অহনা, আমার বউ আপাতত চোর ধরতে ব্যস্ত, ভবিষ্যতে অন্য কোনো জবে যাবে কিনা এখনো জানা নেই। অহনা সেরাতে আনন্দে দুচোখ ভাসিয়েছিল। ভগবান আলগোছে তার জন্য এতখানি সুখ রেখে গিয়েছিল সে কল্পনাই করতে পারেনি। অহনা, তোর বর কিন্তু দারুণ হ্যান্ডু, যেমন টল তেমনই হ্যান্ডসাম, তোর চয়েস আছে বলতে হবে। রিঙ্কি মানে অহনার এক বন্ধু বলল। সুগতকে বাড়িতে আনেনি অহনা। বাড়ির পছন্দের আগে বিয়ে করে অসহ্য যন্ত্রণা সে ভোগ করেছে, তাই এবারে সে মোটেও চায়নি দুই পরিবারের কাউকেই এই বিয়ের ব্যাপারে জড়াতে। সুগতও কোনো আপত্তি করেনি এ ব্যাপারে, নিজেরাই সব জোগাড় যন্ত্র করেছে, আশীর্বাদ বিয়ের দিনেই হবে। তোকে আশীর্বাদ করতে আসছে, অহনার এক মাসি কানে কানে বলে গেল। সুগতর পিস্তুত এক দিদি এবং জামাইবাবু আশীর্বাদ করতে এলো তাকে। সবে ওরা আসনে বসতে যাবে, ঠিক সেই সময়ই অস্মিতাদি অদ্ভুত একটা মুখ নিয়ে হাঁপাতে হাঁপাতে ওপরে উঠে এলো। অহনার কানের কাছে মুখ এনে বলল, অহনা, ক্যান আই টক টু ইউ? ইটস আর্জেন্ট। অহনার বিয়ের কারণে একটু আগেই অহনার কাছে চলে এসেছে অস্মিতাদি। অহনা অবাক হয়ে অস্মিতাদিকে দেখছিল, বুঝতে পারছিল নিশ্চয়ই অফিসের বিশেষ কোনো প্রয়োজনে অহনার সাথে কথা বলতে চায় সে। কাজ পাগল অস্মিতাদিকে নিয়ে এই এক সমস্যা। আরে বাবা, শত হলেও আজ অহনার বিয়ে বলে কথা, একটু স্পেস তো আজকের দিনটুকুর জন্য দে। একটু যেন বিরক্তই হলো সে আজ অহনার বিয়ের আনন্দটুকু মাটি করতে চাইছে। ডিসগাস্টিং। অহনা নিম পাতা খাওয়ার মতো মুখ নিয়ে বলল, আশীর্বাদটা হয়ে যাক আগে, তারপর না হয় বলো। ওনারা দাঁড়িয়ে আছেন। কোনো কথা না বলতে দিই অস্মিতাদি হাতটা টেনে অহনাকে পাশের ঘরে নিয়ে গেল। অহনা বিমূঢ়ের মতো চলল, কিছুই মাথায় ঢুকছে না তার। হয়েছেটা কি? অফিসের কোনো প্রয়োজন হলে সবার সামনে বললে তো কোনো সমস্যা হওয়ারই কথা নয়। তবে কি অন্য কিছু? বুকের মধ্যে একটা ভাঙনের স্পষ্ট আওয়াজ পাচ্ছে সে। নাস্তিক অহনা মনে মনে ঠাকুরকে একবার ডেকে নিতে চাইল যেন। পাশের ঘরে অহনার কয়েকজন মাসতুতো বোন আড্ডা মারছিল। অস্মিতাদি বলল, অহনা, ওদের বল 5টা মিনিট সময় দিতে, একটু একা চাই তোকে। ওরা কে জানে কি ভাবল। একবার অস্মিতাদিকে আর একবার অহনাকে দেখে ঘর থেকে বেরিয়ে গেল। অস্মিতাদি অহনার হাতটা ছেড়ে দিয়ে বলল, দাঁড়া, আগে আমি কথা বলে আরেকটু শিওর হয়ে নি। কিন্তু কি হয়েছে সেটা তো একটু বলো দিদি। আমাকে ওভাবে আশীর্বাদের পিঁড়ি থেকে তুমি তুলে আনলে কেন দিদি? হয়েছেটা কি? অহনা বলল, 5টা মিনিট অপেক্ষা কর, সব বুঝতে পারবি নিজেই। বলেই কাকে যেন একটা ফোন করলো। হ্যালো, রায়গঞ্জ থানা? অভিজিৎ বাবুকে ফোনটা একবার দিন তো। অনেক সময় বাইরে থাকে অভিজিৎ বাবু, অর্থাৎ রায়গঞ্জ থানার ওসি, কিন্তু লাকিলি অফিসেই পাওয়া গেল তাকে। 2-1 মিনিটের অপেক্ষা। ওদিকে বোধহয় জনৈক অভিজিৎ বাবু ফোনটা ধরলেন। 2-1 মিনিট কুশল বিনিময় করেই অস্মিতাদি আসল বিষয়ে ঢুকে পড়ল। আচ্ছা অভিজিৎ বাবু, সেই কেসটার কথা মনে আছে? সেই যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট সুগত চৌধুরী। কেন রিমেম্বার? ঠিক ঠিক। আচ্ছা, এক্ষুনি একবার দেখে বলুন তো কেসটার প্রেজেন্ট স্ট্যাটাস। আচ্ছা, আপনি কল করুন তাহলে। ডু ইট অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল প্লিজ। ইটস এ কোশ্চেন অফ লাইফ অ্যান্ড ডেথ, ওয়ান অফ মাই কলিগস। ওকে, আই এম ওয়েটিং। ওদিকে অহনার বুকের মধ্যে একসাথে 1000টা ড্রাম পেটানোর আওয়াজ হচ্ছে। সুগতর নামে কেস? কিসের কেস? কী সব বলছে অস্মিতাদি? রায়গঞ্জে তো সুগতর আসল বাড়ি, সেখানে সুগতর নামে কেস? থরথর করে কাঁপছে সে। অস্মিতাদি কপাল কুঁচকে ফোনের যে কি একটা ফাইল খুঁজে চলেছে। অহনা জানে অনেক ফাইলই অস্মিতাদি ফোনে স্টোর করে রাখে, যখন তখন কাজে লাগতে পারে। না, পাচ্ছি না, স্বগতোক্তির মতো বলে উঠল সে। ফোন বেজে উঠল অস্মিতাদির। হ্যালো বলেই নিশ্চুপ অস্মিতাদি চুপ করে শুনতে লাগলো কি যেন। কিছুক্ষণ পর, থ্যাঙ্কস ফর দিস হেল্প বলে ফোনটা কেটে দিয়ে অহনাকে টেনে নিয়ে অস্মিতাদি নিচে চলল বরের সামনে। সেখানে অহনার বোন এবং বন্ধুদের সাথে সুগত গল্পগুজবে দারুণ মত্ত। এইভাবে অহনাকে নেমে আসতে দেখে দলটা পুরো হাঁ করে তাকিয়ে রইল। সুগত যেন একটু বেশি আহত চোখে তাকিয়ে আছে।
অস্মিতাদি সোজা সুগতর সামনে দাঁড়িয়ে কড়া গলায় বলল, তা মিস্টার সুগত চৌধুরী, আপনার মিসেসকে পুড়িয়ে মারা ক বছর হলো যেন? 2 বছর? বউ পুড়িয়ে মারা? কি বলছেন এসব? আপনার কোথাও ভুল হচ্ছে ম্যাডাম। তোতলাতে তোতলাতে সুগত বলল। সুগতর মুখে যেন শ্রাবণের কালো মেঘ উড়ে বেড়াচ্ছে। অহনা পরিষ্কার বুঝতে পারছিল বউ পুড়িয়ে মেরেছে সুগত। অহনার শুধু মাথা নয়, গোটা পৃথিবীটাই যেন দুলছে। এ কি হলো তার? আবারও ঠকতে হলো তাকে? পৃথিবীতে এত মানুষ থাকতে কেবল তাকেই কেন ঠকতে হয় বারে বারে? কেন কেন? সুগত কিসব যেন বলছে অহনাকে। ভুল করেছে সে। আগেই অহনাকে বলা দরকার ছিল। সুগত কিছুই করেনি। স্টোভ বাস্ট করে এমনিই মারা গেছিল সুগতর বউ। অহনাকে হারিয়ে ফেলার ভয়ে সে বলতে চায়নি, ইত্যাদি ইত্যাদি। অহনা কিছুই শুনতে পাচ্ছিল না। কেমন যেন ঘোরের মধ্যে সে পায়ে পায়ে উঠে এলো ওপরে। মালাটা ছিঁড়ে ফেললো একটানে। কপালের চন্দন ঘেঁটে দিল সে। তার জীবনটাই যেন কাঁচের বাড়ি একটা। একটু শক্ত করে ধরতে গেলেই ভেঙে পড়ে। গুঁড়ো গুঁড়ো হয়ে যায় তার সত্তা, তার ভালোবাসা আর তার ভালো থাকা। 2 হাঁটুতে মুখ গুঁজে সংগোপনে লুকিয়ে রাখা চোখের জল যেন বাঁধ ভেঙে বেরোতে চাইছে। ভিজিয়ে দিতে চাইছে অহনার ভেতরের দ্বন্দ্বকে। সুগত কখন যেন তার পাশে এসে দাঁড়িয়েছে। ভেরি সরি অহনা, আমি সত্যি চরম অন্যায় করেছি। চাইনি, বিশ্বাস কর। এত বছর পর তোকে ফিরে পেয়ে আমি হারাতে চাইনি। সুমনাকে বাঁচাবার অনেক চেষ্টা করেছিলাম। 25শে ডিসেম্বরের ছুটিতে 1 সপ্তাহের জন্য রায়গঞ্জ গেছিলাম। ওই সময় ওখানে দারুণ শীত পড়ে। আমি অফিসের একটা কাজে কয়েক ঘন্টার জন্য বেরিয়েছিলাম। হঠাৎ গ্যাস শেষ হয়ে যাওয়ায় বাংকারে তুলে রাখা স্টোভ জ্বালাতে গিয়েই যত বিপত্তি। ওই সময় রায়গঞ্জে ঠান্ডাও দারুণ পড়ে। সোয়েটার, মাফলার এসব না থাকলে বোধহয় আগুনটা এত ছড়াতো না। আর তোদের আইন ব্যবস্থা জানিসই তো, বউ পুড়েছে মানেই স্বামী কালপ্রিট। কিন্তু সবসময় সেটা সত্যি হয় না রে। সুগতর কম্পিত স্বরে যেন শিশির ঝরছিল ফোঁটা ফোঁটা। সুগতর গলার স্বর যেন অহনার একটা মনকে বলছিল, সত্যি বলছে সুগত, মানুষটাকে একটু বিশ্বাস কর। কিন্তু অন্য মনটা বলছিল, ঠকিয়েছে সুগত, তোকে ঠকিয়েছে। নদীর জলে ঢিল ছুঁড়ে মারলে জলের কম্পন যেমন ঢেউয়ের ছোঁয়ায় এক নিমেষে মিলিয়ে যায়, ঠিক তেমনি ঠিক ভুল, বিশ্বাস অবিশ্বাসের দ্বন্দ্ব একে অপরের ছোঁয়ায় মিলিয়ে যাচ্ছিল ক্রমশ। সারাদিন ধরে বেজে চলা সানাইটা কখন জানি বন্ধ হয়ে গেছে। অহনার বোবা জীবনের মতো সানাইটাও বোধহয় বোবা হয়ে গেছে। কিছু কিছু জীবন এভাবেই বোবা থেকে যায় চিরটা কাল। ভাগ্য বিড়ম্বিত 2 নায়ক নায়িকা প্রত্যেকটা মুহূর্তে যেন অনুভব করতে পারছিল ভাগ্য, একমাত্র ভাগ্যই তাদের মিলনকে বারে বারে প্রতিহত করেছে। হিসাবে মেলাতে চাওয়া জীবন যে আসলে গোঁজা মিলেই ভালো চলে, বোঝেনি অহনা। সুগতও কি বুঝতে পেরেছে ঠিকঠাক? কি জানি। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।